বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে আশা জাতিসংঘ মহাসচিবের, জরুরি জাতীয় পর্যায়ে সংলাপ। দ্রুত নির্বাচন দেয়াই মঙ্গলজনক, জাতিসংঘ মহাসচিবকে বলেছেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কারে জোর নাহিদ ইসলামের। মাগুরায় শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের স্বীকারোক্তি, জবানবন্দি দিলেন আদালতে। রাজশাহী রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ, একটি ট্রেনের 3টি বগি লাইনচ্যুত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছে। শিগগিরই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের সৌভাগ্য যে ডক্টর মুহাম্মদ ইউনূস এদেশের দায়িত্ব নিয়েছেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক পরিবেশে পৌঁছাতে জাতীয় পর্যায়ে সংলাপের তাগিদ দেন গুতেরেস। এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, এই মুহূর্তে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন। প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেন তিনি। বলেন, রোহিঙ্গাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তায় সবাইকে সোচ্চার হতে হবে। এটি এদেশের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছে। আমার আশা, শিগগিরই একটি সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বাংলাদেশ। তবে এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়াই দেশের জন্য মঙ্গলজনক। জাতিসংঘ মহাসচিবকে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দিয়েছেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারে। দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নেতারা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি এবং আমার বাংলাদেশ পার্টির নেতারাও যোগ দেন বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া উচিত। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে বাংলাদেশের মানুষ সেটাই, মানে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। জামায়াতের নেতারা জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রতি জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। 4 দিনের সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব। রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে 164 ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত হিটু শেখ। গত সোমবার মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া বাকি 3 আসামির প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে দেয়া হয়। এদিকে বৃহস্পতিবার শিশু আসিয়ার দাফনের পর অভিযুক্তদের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। 6 মার্চ বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। এক সপ্তাহ পর ঢাকা সিএমএইচে মারা যায় আসিয়া। শিশু আসিয়ার ধর্ষকরা যত দ্রুত শাস্তি পাবে তার পরিবারসহ দেশবাসী তত তাড়াতাড়ি শান্তি পাবে, কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরা শ্রীপুরের সোনাইকুণ্ডি কবরস্থানে শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। শুধু তাই নয়, দেশের ইতিহাসে ধর্ষকদের তেমন দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি বলে দেশে ধর্ষণের প্রবণতা বেড়েছে। তিনি আরও বলেন, ধর্ষণের একমাত্র বিচার মৃত্যুদণ্ড দাবি করেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি শিশু আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটা আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যাসহ সব নির্যাতনের বিচারের দাবিতে সমাবেশ করছে কয়েকটি সংগঠন। দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে অপসারণের দাবি জানান বক্তারা। তাদের মন্তব্য, বর্তমান সরকারের মধ্যেও ফ্যাসিবাদী চরিত্র দেখা যাচ্ছে। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন বন্ধে সরকার পুরোপুরি ব্যর্থ। তারা বলেন, সব মব সন্ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার বিচার করতে হবে। অভ্যুত্থানের পর বিভিন্ন এলাকায় মসজিদ, মন্দির, মাজারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের কাউকে বিচারের আওতায় আনতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় শহীদ মিনার থেকে তাদের গণমিছিল কর্মসূচি স্থগিত করা হয়। এবং মব করে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভাঙচুর সেটা রোধ করতে পারছে না। শাসক যায়, শাসক আসে, চেহারা বদলায় না। আমরা বলতে চাই সেই চেহারার বদল চাই। আমাদের দেশে আর যেন একটু নারী, একটু শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়। গণপরিবহনে নারীদের সুরক্ষায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার চালু করল হেল্প নামে নতুন একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীরা গণপরিবহনে যে কোনো যৌন হয়রানির ঘটনার রিপোর্ট ও জরুরি সহায়তা পাবেন। সকালে ফার্মগেটে অ্যাপটি উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, হেল্প অ্যাপে নারীর সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সঙ্গে সঙ্গে এফআইআর হিসেবে গণ্য হবে। তিনি বলেন, নারী নির্যাতনের যেসব ঘটনা মিডিয়ায় আসে, আসল সংখ্যা তার চেয়ে অনেক বেশি। রাজধানীতে চলাচল করা গণপরিবহনে অনেক যৌন হেনস্থার ঘটনা ঘটে বলেও জানান তিনি। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই সেবা বসিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট সব কাজ করতেছে, আপনি একরকম থাকেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে আওয়ামী লীগ নেতার গুলিতে হাবিবুল হুদা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাবিবুল ছাত্র সমন্বয়ক সাইদুল হুদার বাবা। এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র প্রতিনিধিরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামাবাদের পাহাশিয়া খালি শিকদারপাড়া এলাকায় শুক্রবার জুম্মার নামাজের পর সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় হাবিবুল ও সাইদুলের সাথে। এর জের ধরে রাতে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল লোক হাবিবুলের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিতে নিহত হন হাবিবুল হুদা। আহত অবস্থায় ছাত্রনেতা সাইদুল তার মা ও বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা হতে পারে আগামীকাল। বিচারপতি একে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় আসামিদের আপিল রায়ের জন্য রয়েছে। গত 24শে ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। 2019 সালে বুয়েটের শেরি বাংলা হল থেকে উদ্ধার করা হয় আবরার ফাহাদের মরদেহ। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। প্রায় 4 বছর আগে বিচারিক আদালতের দেয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী।
গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিক রেজাউল করিমকে শ্বাসরোধে হত্যার পর কলাবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার ১৬ দিন পর হত্যায় জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, ২৭শে ফেব্রুয়ারি রাতে পোশাক শ্রমিক রেজাউল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় বাধা দিলে শ্বাসরোধে হত্যার পর তাকে কলাবাগানে ফেলে যায় ছিনতাইকারীরা। ৯ মার্চ সন্ধ্যায় হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৪ই মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। হত্যা, এটা একটা হত্যা ছিল। হত্যা আমরা কাজ করি, আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অভিযান পরিচালনা করে আমরা এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার পর তারা অপরাধ স্বীকার করে যে তারা এই হত্যাকে সংঘটন করেছে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নে ঘটনাস্থলেই মারা যান তারা। পুলিশ জানায়, সকালে নামাশুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের ধাক্কায় গাজীপুরগামী সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী ও 2 পুরুষ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মনে করেন যে এই জায়গা একটা লোক দাবাইতেছে, কি হয়েছে ওরা আমি জানি না, খালি ওই লোকটা নিয়ে আমি চলে গেছি শ্রীবলতলা হাসপাতালে। না কারণ যে পড়া রয়েছে এবার ওটা ধরলাম, ফেরা উদ্ধার করলাম, উদ্ধার হাসপাতালে পাঠাইলেন। ঘটনাস্থলে আসার পরে একটা ট্রাক এবং একটা সিএনজি পাই, ট্রাক এবং সিএনজি থানায় নিয়ে হচ্ছে। আর 3 জনের লাশ পাইছি, একজনের লাশ শনাক্ত হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রেনে 3টি বগি লাইনচ্যুত হয়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর 1:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান, দুপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বের হচ্ছিল, প্রবেশ করছিল পদ্মা এক্সপ্রেস। এ সময় 2 ট্রেনের সংঘর্ষে পদ্মা এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়, তবে 2টি ট্রেনেই কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বগি উদ্ধারের কাজ চলছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার জানান, দুর্ঘটনায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন তৈরি হয়নি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতিদিন ৫,০০০-এর বেশি মানুষ ইফতার করেন। আলাদাভাবে এই আয়োজন করে মসজিদের মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন আর তাবলিগ জামাত। আবার নিজেদের অর্থায়নে আলাদাভাবে মুসল্লিরাও আয়োজন করে থাকেন। রোজাদাররা জানান, একত্রে এমন বড় আয়োজন সম্প্রীতি বাড়ায়। ইফতারের সবচেয়ে বড় অনুষঙ্গ ছোলা। এর সঙ্গে পেঁয়াজু, বেগুনি, আলুর চাপ সহ নানা জিনিস মিলিয়ে তৈরি হচ্ছে মুড়ি মাখা। এটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চিত্র। আসরের নামাজের পর থেকেই ইফতার তৈরির তোড়জোড় শুরু করে মসজিদের মুসল্লি কমিটি। নিয়মিত মুসল্লি ছাড়াও ইফতারে শামিল হন গুলিস্তান, পল্টন কিংবা আশেপাশে কাজে আসা অনেকে। ইফতারের আগে মুড়ি মাখা দেয়া হয় রোজাদারদের সামনে। অর্থনের টাকাটা সবারই, আমাদের মার্কেটের দোকানদাররা ম্যাক্সিমামই তারাই দিচ্ছে, সবাই মিলেই করতেছি আমরা। যে যার তৌফিক যতটুকু আছে সে ততটুকু টাকা দিচ্ছে, আমরাও চালায় নিয়ে আসতেছি। আমাদের এখানে পাকঘর আছে, এখানে আপনি কি প্যাকেট করার ঘর আছে, সম্পূর্ণ নিজস্ব করি আমরা, কারোর থেকে কিনা লই না, আমাদের যা দেখবেন সব নিজস্ব বানাই না। বাম প্রান্তে যখন মুসল্লি কমিটির আয়োজন চলে, ডান পাশে তখন প্রস্তুতিতে ব্যস্ত ইসলামিক ফাউন্ডেশন। এখানে মুড়ি মাখার তোড়জোড় নেই, আলাদাভাবে সব খাবার দেয়া হয় মুসল্লিদের সামনে। ইসলামিক ফাউন্ডেশনের দিনে যে সমস্ত মুসল্লিরা ইফতার করে 2 থেকে 2,500 লোক হয়। বাংলাদেশ ব্যাংকের ওখানে চাকরি করি, এখান থেকে নাইলাম একটু 10 জনের মধ্যে একটু ইফতার করি, ভালো লাগে এই হিসাবে আসছি। একসাথে ইফতার করলে পারস্পরিক সবার যে একটা সম্পর্ক এবং বিভিন্ন জায়গায় তো মানুষ আসে, আমরা একসাথে ইফতারি করি, এটা আসলে একটা আত্মার বন্ধনের মতো মনে হয়। এই 2 সংগঠন ছাড়াও মসজিদটিতে ইফতারের আয়োজন করে তাবলিগ জামাত, তবে তাদের আয়োজন খুব বড় পরিসরে নয়। আমাদের এটা তাবলিগ জামাতের পক্ষ থেকে করা হয়েছে, ইসলামী শরীয়তপন্থী, শরীয়ত মোতাবেক করা হয়েছে, যার কারণে আমরা এটাকেই বেশি পছন্দ করি। আল্লাহর কাজ করে, সবসময় ভালো জিনিস, ভালো কাজ করে, এবং এটা ইফতারি দিচ্ছে, এরা দেয়, ইফতারি দেয়, ইফতারিও খুব সুন্দর শৃঙ্খলাভাবে হইতে আছে। বাইতুল মোকাররমে মুসল্লি কমিটি 2,500 মানুষকে ইফতার দেয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন থাকে প্রায় 2,000 মানুষের জন্য, আর তাবলিগের ইফতারে অংশ নেন প্রায় 700 রোজাদার।
সন্ধ্যা ঘনিয়ে এলে একসঙ্গে বসে পড়েন মুসল্লিরা। আজানের সঙ্গে সঙ্গেই রোজা ভাঙেন রোজাদাররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে ৩৭ লাখ টাকা সহ আটক এলজিইডির প্রকৌশলী সাবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, আইনশৃঙ্খলা বাহিনী দুদক বা আদালত তলব করলে যথাসময়ে হাজির হতে হবে এমন মুচলেকা নিয়ে সাবিউল ইসলামকে ছাড়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তল্লাশির সময় তার গাড়িতে ৩৬,৯৪,০০০ টাকা পাওয়া যায়। পরে পুলিশ, ইউএনও এবং সেনাবাহিনীর উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা সহ পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে। এ সময় সাবিউল ইসলাম তার কাছে থাকা টাকা বৈধ বলে দাবি করেন। পরে ঘটনাটি তদন্ত করার জন্য দুদককে জানানোর পর সাবিউল ইসলামের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ঈদ সামনে রেখে বাজারে বিপুল জাল নোট ছাড়ার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীর চর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির কাছ থেকে ২৯ লক্ষ টাকার জাল নোট ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানায় চক্রের মূল হোতা সুমনকেও গ্রেপ্তার করা হয়েছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন জানান, ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকা তৈরি সিন্ডিকেটের চক্রটি। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জাল নোট তৈরি ও ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রি করত। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈদকে সামনে রেখে এরই মধ্যে ৪০ লক্ষ টাকার জাল নোট বাজারে ছেড়েছে তারা। পাশাপাশি বিপুল পরিমাণে জাল নোট তৈরি ও সরবরাহের প্রস্তুতি চলছিল। এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা ১,০০০ টাকার বান্ডিল বিক্রি করে ওরা ৯ থেকে ১০,০০০ টাকা, ১ লক্ষ টাকা ৯ থেকে ১০,০০০ টাকা বিক্রি করে। রাজুকের গাফিলতিতে হাতিরঝিল এখন ময়লার ভাগার। নষ্ট হচ্ছে পরিবেশ, লেকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। চুরি হয়েছে সড়ক বাতি, ভেঙে গেছে ওয়াকাওয়ে। এ অবস্থায় এর দায়িত্ব সিটি কর্পোরেশনকে দিতে বলছেন নগরবিদেরা। তবে রাজুকের দাবি, তদারকির কাজ নিয়মিতই চলছে। রক্ষণাবেক্ষণের ৯.৫ কোটি টাকার ৪.৫ কোটি দিচ্ছেন তারা। রাজধানীর হাতিরঝিল, বুক ভরে একটু নিঃশ্বাস নিতে এখানে আসেন নগরবাসী। নাগরিক কোলাহল থেকে খোঁজেন খানিকটা স্বস্তি। তবে সম্প্রতি হারিয়েছে সেই জৌলুস, পরিণত হয়েছে যেন ময়লা আবর্জনার ভাগারে। ল্যাম্পপোস্ট আছে, চুরে গেছে সড়কবাতি, ভেঙে গেছে ওয়াকওয়ে, ফোয়ারাটি নষ্ট অনেকদিন। সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা, প্রায়ই ঘটছে ছিনতাই। লেকে মিলছে মরদেহ। সকালবেলা দেখা যায় যে টোকাই বা বখাটে পোলা বাঞ্জা থাকে, এগুলো সব অফিসে আসার সময় এই রাস্তাতে আসতে দেখা যায় গাজার গন্ধে পেটটা একদম ফুলে যায়। সব লাইটগুলো মনে করেন নাই, দেখেন না একটা লাইটও কই গেছে, লাইটগুলো কই গেছে মনে করেন কত পোলা বানাছে, খায় হালাইছে, চুরি করে লয়ে গেছে। এই জায়গাগুলা খুব নোংরা বা এখান থেকে দুর্গন্ধ আসে, সো এই বিষয়টা প্রায় আমরা ফিল করি। আর এর কারণ হিসেবে রাজুককে দুষছেন নগরবিদরা। বলছেন তাদের অক্ষমতার কারণেই এই অবস্থা, তাই এর দায়িত্ব দিতে বলছে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দেখভাল, পরিষ্কার পরিচ্ছন্নতা করার সিস্টেমেটিক ইনস্টিটিউশনালাইজ কাঠামো রয়েছে, যে কাঠামো রাজুকের নাই। এবং যতই বাগাড়ম্বর করুক, এই কাঠামো সৃষ্টি না করা পর্যন্ত এই ধরনের প্রকল্প পরবর্তী রক্ষণাবেক্ষণ দায়িত্ব তার নেওয়াই উচিত না। তবে রাজুকের দাবি, হাতিরঝিলের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত কাজ করছেন তারা। এরই মধ্যে সংরক্ষিত করা হয়েছে কিছু জায়গা, দ্রুতই ঠিক হবে ওয়াকওয়ে। এখানে আদালতের একটা ভার্ডিক্ট আছে, সে ভার্ডিক্টটা মেনেই আমরা হাতিরঝিল ডেভেলপমেন্টটা আমরা অব্যাহত রাখব। সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের বিষয়টা, এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে অ্যাকচুয়ালি আমার মতামত দেওয়ার সুযোগ নাই। রাজুক বলছে, হাতিরঝিল রক্ষণাবেক্ষণে বছরে খরচ প্রায় ৯.৫ কোটি টাকা। দোকানপাট, পরিবহন ও অন্যান্য খাত থেকে বছরে আসে ৫ কোটি টাকা, আর বাকি ৪.৫ কোটি টাকা দিচ্ছেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে আগুনে পোড়া ঘোড়াটির চিকিৎসা শুরু হয়েছে। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের একটি টিম শনিবার অসুস্থ ঘোড়াটির জন্য প্রয়োজনীয় ওষুধপথ্য দিয়েছে।
প্রাণী অধিকার কর্মীরা বলছেন, শ্রমজীবী প্রাণীটি সস্তায় বেচা কেনা হয় বলে নজর কম। তাই প্রাণী কল্যাণ বোর্ড গঠন করলে এমন প্রাণীদের চিকিৎসা ও তদারকি সম্ভব। পঙ্খিরানি আগুনে দগ্ধ হয় ৪ মার্চ। সন্ধ্যায় মশা তাড়াতে খামারে ধোঁয়া দেয় ঘোড়াটির মালিক শরীফ। সেখান থেকে লাগা আগুনে খামারে থাকা গরু পুড়ে মারা গেলেও বেঁচে যায় পঙ্খিরানি। তার সারা শরীর ঝলসে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থ ঘোড়াটির ছবি ছড়িয়ে পড়ে। আগুন ধোঁয়া দিয়েছিলাম বেশি কইরা, হুট করে আপনি রাতে 12:30 দিক দিয়ে মনে করে আগুন ধরে গেছে গা। আমি সে আমার বাজারে থেকে 1টার দিকে এসে দেখি কি আগুন পুরো একবারে ঘর বাড়ি ধরে গেছে গা, গরু মুরু পুড়ে গেছে। দগ্ধ ঘোড়াটিকে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের হিজলতলায় রাখা হয়। সেখানে কেন্দ্রীয় প্রাণী হাসপাতালের একটি টিম প্রাথমিক চিকিৎসা দেয়। ঘোড়াটির অবস্থা খুবই খারাপ, যদি কেউ চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে অসুস্থ ঘোড়াটি বেঁচে যাবে। কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল আজিজ আল মামুন স্যার আমাদেরকে প্রেরণ করেন। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ঘোড়া শ্রমজীবী প্রাণী, অসুস্থ আহত অবস্থায় মালামাল বহন করে, অথচ তার চিকিৎসার সুব্যবস্থা নেই। সরকারকে আরও বেশি স্বপ্রণোদিত হয়ে তার বিভিন্ন উইংকে কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশে এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে অনেক কিছু না বলে শুধু একটি কথাই বলতে চাই, প্রাণী কল্যাণ বোর্ড, এইটা আমাদের বাংলাদেশে এখন সময়ের চাহিদা। আমরা অনেক পিছিয়ে আছি। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, ঘোড়া ব্যবহারে কোনো নীতিমালা নেই, তাই পুনর্বাসনের উপায় বের না করা পর্যন্ত ঘোড়া শ্রম বন্ধ করা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।